বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে রপ্তানিমুখী শিল্পের ক্ষতি 12,000 কোটি টাকা। 9 নম্বর গেট দিয়ে আপৎকালীন পণ্য খালাস শুরু। জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাৎ। সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাত সহ 26 জনের নামে চার্জশিট অনুমোদন। পরিসংখ্যান আইন সংশোধনের ইঙ্গিত পরিকল্পনা উপদেষ্টার। ঊর্ধ্বতনের অনুমতি ছাড়াই প্রকাশ করা যাবে মূল্যস্ফীতি ও মজুরির তথ্য। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে রপ্তানিমুখী শিল্পের ক্ষতি 12,000 কোটি টাকা। প্রাথমিক এই হিসেব দিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সদস্যদের কাছ থেকে তথ্য নিয়েই তৈরি করা হবে পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ। দুপুরে রপ্তানিকারক সমিতির জরুরি প্রেস ব্রিফিংয়ে ক্ষতির এই তথ্য তুলে ধরা হয়। উদ্যোক্তারা জানান, অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে রপ্তানি শিল্প। এই ঘটনায় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। এমন ঘটনা প্রমাণ করে কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা দুর্বল। প্রধান বিমানবন্দরও নিরাপত্তার ঝুঁকির বাইরে নয়। উদ্যোক্তারা বলেন, আমদানি করা পণ্য অহরহ চুরি হচ্ছে, রাখা হচ্ছে খোলা আকাশের নিচে। আরও জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে। এতে বাজার হারানোর শঙ্কা আছে, কমবে ক্রেতাদের আস্থাও। ক্রেতাদের সাথে চুক্তিও বাতিল হতে পারে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, একের পর এক অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, এটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমাদের এখন ভাববার বিষয় আছে, ভীষণভাবে ভাববার বিষয় আছে। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ, নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। সীমিত পরিসরে শুরু হয়েছে বিমানবন্দরে 9 নম্বর গেট থেকে আমদানি পণ্য খালাস কার্যক্রম। দুপুরে চট্টগ্রাম ইপিজেডের ইয়াঙ্গন ক্রীড়া পোশাক তৈরি কারখানার পণ্য খালাসের মধ্য দিয়ে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হয়। দুদিনে মোট 3টি শিপমেন্ট খালাস হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকেই গেটের সামনে অপেক্ষায় থাকেন আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা। ভারী পণ্য খালাসে হাইস্টার বা ফর্ক লিফটের মতো পরিবহন না থাকায় কিভাবে এ সকল পণ্য খালাস হবে তা নিয়ে শঙ্কার কথা জানান তারা। কার্গো ভিলেজে আগুনের পর আমদানি পণ্য খালাস জটিলতায় নিয়ে জরুরি বৈঠকের পর মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হযরত শাহজালাল বিমানবন্দরের 9 নম্বর গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে। আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। বিমান কর্তৃপক্ষ জানায়, আপৎকালীন বিমানবন্দরের 9 নম্বর গেট ব্যবহার করা হলেও পরবর্তীতে সকল পণ্য খালাসে ইম্পোর্ট টার্মিনাল ব্যবহারের অনুমতি চেয়ে করা হয়েছে আবেদন। আসলে শুরু যদি এখান থেকে হয়েও থাকে, আমার মালটা আছে ওইদিকে, কালকে যেটা নামছে, এই মালটা যে কোথায় আছে এটা ফাইন্ড আউট আমরা করতে পারি না এখনো। শুধু একটা ডিক্লার হয়েছে যে 9 নম্বর ডেলিভারি হবে, কিন্তু আদৌ সম্ভব নেই। জায়গায় এমন কোনো প্রক্রিয়া নেই যে জায়গাতে ডেলিভারি হবে বা মানুষ মাল নিবে, এমন কোনো প্রসেসের জায়গা না। কিছু কিছু মাল যে পছন্দ দ্রব্য, যেরকম ফল ফুল বা এমার্জেন্সি কেমিক্যাল, এগুলো আসবে এখান থেকে দেবে। তো এরকম কোনো প্রক্রিয়া দেখিনি এখানে। বা এখানে আপনার যেরকম বিমান থাকবে, সিআর থাকবে, কাস্টম থাকবে, তারাও কেউ কিছু নাই এখানে। কালকে 12টা 1টার দিকেই পারমিশন পাইছি। আজকে 5-6টা যাবে আশা করা। শিপমেন্ট নতুন ফ্লাইটে তো কার্গো কম আসতেছে। শাহজালাল বিমানবন্দরে আছেন আমার সহকর্মী তানজিম শাফিন, তার সঙ্গে কথা বলতে চাই। শাফিন, পণ্য খালাস কার্যক্রমের কি অবস্থা দেখছেন? আজকে দুপুরের পর প্রথম শিপমেন্ট খালাস হয়েছে, যেটি জানাচ্ছিলাম যে চট্টগ্রাম ইপিজেডের একটি ক্রীড়া পোশাক সামগ্রী প্রতিষ্ঠান ইয়াঙ্গন, তাদের পোশাক খালাসের মধ্য দিয়ে আজকের দিনে আরও 6টি শিপমেন্ট খালাসের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। জানেন যে 27 ঘন্টার চেষ্টায় শনিবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসলেও কার্গো কমপ্লেক্স সহ
যেই আমদানি পণ্য খালাসের যে সকল অবকাঠামো রয়েছে সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছে সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সহ আমদানিকারকরা এবং সকল অংশীজনরা মিলে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি চিঠি দেওয়া হয় সকলকে। সেখানে জানানো হয়েছিল যে এই 9 নম্বর গেটটি বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। তবে আমরা যেটি দেখছি যে এখান থেকে পণ্য খালাস হলেও সেটি খুবই সীমিত পরিসরে, এখনো পর্যন্ত ভারী পণ্য বা বড় ধরনের কোনো শিপমেন্ট এখনো পর্যন্ত এখান থেকে খালাস করা হয়নি। সেটি আসলে সম্ভব কিনা আদৌ সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন সিএনএফ এজেন্ট এবং যারা আমদানিকারকরা রয়েছেন তারাও সেটি বলছিলেন, কুরিয়ার প্রতিনিধিরাও সেটি বলছিলেন যে এখান থেকে আসলে বড় ধরনের পণ্য খালাস করতে গেলে যে ধরনের যন্ত্রাংশের প্রয়োজন রয়েছে, যেমন হাইস্টার কিংবা ফর্ক লিফট দিয়ে যখন এই ভারী পণ্যগুলো সেগুলো যেই পরিবহন রয়েছে কাভার্ড ভ্যান বা এই ধরনের যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনে তোলার জন্য এই যন্ত্রগুলোর প্রয়োজন পড়ে। তো সেগুলো আসলে আগুনে পুড়ে গেছে, সেগুলো আর অবশিষ্ট নেই। তো এমন অবস্থায় তারা শঙ্কা জানিয়েছেন যে সকল পণ্য আদৌ কি এখান থেকে খালাস করা সম্ভব হবে কিনা। আমরা এই প্রশ্ন রেখেছিলাম বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। তারা যেটি বলছে যে এখন আপাতত কার্গো কমপ্লেক্সের যেই ধরনের প্রক্রিয়াগুলো সম্পন্ন হতো, অর্থাৎ এই পণ্যগুলোর কায়িক পরীক্ষণ থেকে শুরু করে শুল্কায়নের যে প্রক্রিয়া, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন হবে এই 9 নং গেটে। এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা একটি জায়গা নির্ধারণ করেছে যেখানে কার্গো বিমান অর্থাৎ এবং কুরিয়ার মালামাল যেগুলো রয়েছে সেগুলো আসলে রাখা হবে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথারীতি তারা কার্গো হ্যান্ডলিংয়ের কাজটি করে থাকে, তারা সেই কাজটি সম্পন্ন করবেন এবং এই পণ্য বুঝিয়ে দেওয়ার দায়িত্বেও তারা থাকবেন। তো আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করে আজকে একটি শিপমেন্ট খালাস হতে দেখেছি। এখনও অনেকগুলো শিপমেন্ট, 6টি শিপমেন্ট তারা বলছেন যে অপেক্ষায় আছে। তবে জানিয়ে রাখি যে গতকাল একটি কার্গো বিমান এসেছে আমদানি পণ্য নিয়ে। তো সেই বিমানটিতে অন্তত 40 টন পণ্য রয়েছে বলে আসলে আমাদের একটি সূত্র জানিয়েছে। তো সেখান থেকে সেই সকল পণ্য আসলে খালাস করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এছাড়া যারা সিএনএফ এজেন্ট রয়েছেন তারা বলছেন যে এই পণ্যগুলো দেখে নেওয়া বা যাচাই করার ক্ষেত্রে তাদের একটি সীমাবদ্ধতা থাকে যদি এই একটি গেট দিয়ে পণ্য খালাস হয়। এছাড়া আসলে পুরোদমে পণ্য খালাস প্রক্রিয়াটিও এখান থেকে সম্ভব কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে, যেহেতু একটি মাত্র গেট। এখানে আসলে বড় ধরনের কাভার্ড ভ্যান বিভিন্ন প্রতিষ্ঠানের যদি আসে সেগুলো আসলে কিভাবে যাতায়াত করবে সেই প্রক্রিয়াটি নিয়েও সংশয় রয়েছে। তবে বিমানবন্দরের যে ইম্পোর্ট টার্মিনালটি রয়েছে নতুন করে সচল, সেই ইম্পোর্ট টার্মিনালটি ব্যবহার করা যায় কিনা এই মর্মে একটি আবেদন এরই মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আসলে দিয়েছে। তারা যেটি বলছে যে সেই আবেদনটির প্রেক্ষিতে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ইম্পোর্ট টার্মিনালটি যদি ব্যবহার করা হয় তাহলে এই পণ্য খালাসের ক্ষেত্রে গতি ফিরবে। যেহেতু এখন খুবই ঢিমে তালে আমরা দেখছি যে আসলে যে সকল পণ্য খুব একটা ভারী নয় কিংবা যে সকল পণ্যের শুল্কায়ন সহ সকল পর্যবেক্ষণ সম্পূর্ণ হয়েছে, এরই মধ্যে সকল পরীক্ষণ সম্পন্ন হয়েছে, এরই মধ্যে সেই পণ্যগুলোই মাত্র খালাসের জন্য প্রস্তুত করা হয়েছে। আজকের দিনের জন্য 6টি শিপমেন্টের কথা বলা হয়েছে যে এখনো পর্যন্ত যেগুলো খালাস হতে পারে। তবে এখানে আমরা দেখেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কর্তৃপক্ষ তারা কথা বলছেন বিভিন্ন সময় সিএনএফ এজেন্টদের সাথে এবং এই যে সকল আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যারা ঊর্ধ্বতন পদে রয়েছেন তারাও আসলে বারবার যোগাযোগ করছেন। এখানে আসলে এই যে যোগাযোগটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপৎকালীন একটি অবস্থায় আছে। এখানে যে সকল আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে তারা যোগাযোগের মাধ্যমে তাদের পণ্যের ঠিকঠাক খোঁজখবর নেওয়ার পরে সেটি যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে পারে তারপরেই আসলে সেটি সীমিত পরিসরে খালাসের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে। তো এভাবেই চলছে আজকের পণ্য খালাস কার্যক্রম। ছোঁয়া, অনেক ধন্যবাদ শাফিন আপডেট দেওয়ার জন্য। জনতা ব্যাংক থেকে ঋণের নামে 1130 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সোমবার দুদক এই চার্জশিট অনুমোদন দেয়। চার্জশিটে বলা হয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এনামটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ঋণ দেয়া হয়। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে 531 কোটি 43 লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে 1130 কোটি 18 লাখ টাকা। চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনামটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, সাবেক নির্বাহী পরিচালক নৌশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ মোট 26 জন। এর আগে চলতি বছরের 22 ফেব্রুয়ারি 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করে দুদক।
অর্থনীতিবিদ আবুল বারাকাতকে এই মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল। পরিসংখ্যান আইন সংশোধন করা হতে পারে, কিন্তু এখন নীতিমালার খসড়া তৈরি হয়েছে। বিবিএসকে কিছুটা স্বাধীনতাও দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে মূল্যস্ফীতি ও মজুরি সংক্রান্ত তথ্য। পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, ভালো পরিসংখ্যান পাওয়ার পদ্ধতি নিয়ে ভাবা প্রয়োজন। আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখাও গুরুত্বপূর্ণ। বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরি করা বিনিয়োগও বটে। এটি দেশের ভাবমূর্তি সবার সামনে তুলে ধরে। সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, পরিসংখ্যান নিয়ে আস্থার ঘাটতি আছে। পরিসংখ্যানের মান ভালো করতে হবে, এজন্য প্রয়োজন দক্ষ জনবল। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, ডেটা বা তথ্য ঘিরে সবসময় সিদ্ধান্ত বদলানো যায় না। এর কিছু সীমাবদ্ধতা আছে, পরিস্থিতি বোঝার বিষয় আছে। আর নীতি যখন নেওয়া যায় না, তখন ডেটার মান বা যথার্থতা নিয়ে প্রশ্নও ওঠে। অন্তর্বর্তী সরকারের আমাদের কিছু কিছু আজকে যেটা বলেছি কিছু কিছু সংস্কারের কথা বলেছি। বিবিএস এর পরিসংখ্যানের প্রয়োজনে আমরা এই পরিসংখ্যান আইনটাই সংশোধন করব, কিন্তু আপাতত আমরা বিবিএস কর্তৃক পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ নীতিমালা 2025 এটা তৈরি করছি। কর্তৃপক্ষের আশ্বাসে চট্টগ্রাম বন্দরে সিএনএফ এজেন্ট কর্মীরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন। এতে শুল্কায়ন কার্যক্রমে গতি ফিরেছে। বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে তারা এই কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দিয়েছিল। গতকাল তারা এ ধরনের কর্মসূচি পালন করেন। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। সিএনএফ এজেন্ট কর্মীর সংখ্যা 10,000-এরও বেশি। তারা আমদানি ও রপ্তানি পণ্যের ছাড়পত্রের জন্য ডকুমেন্টেশনের কাজ করেন। ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত 14 সেপ্টেম্বর বন্দরে নতুন মাসুলের গেজেট প্রকাশ করা হয়। 15 অক্টোবর থেকে কার্যকর করে বন্দর কর্তৃপক্ষ। তাতে বিভিন্ন ধরনের সেবার মাসুল আগের তুলনায় গড়ে প্রায় 41% বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে ধাপে ধাপে কর্মসূচি পালন করে আসছিল বন্দর ব্যবহারকারীরা। বন্দর ইউজারের যে বিভিন্ন গেট পাস, বিভিন্ন টাকা পয়সা যেগুলি নেওয়া হয় ওগুলি আগে নিয়মে চলবে। আমাদের এখন ডেলিভারির যথারীতি, আর এখানে কাস্টমসের যেটা ফর্মালিটিস ওগুলো চলতেছে। বিল অফ এন্ট্রি নোটিং থেকে অ্যাসেসমেন্ট ধাপে ধাপে সব কিছু চলতেছে। যেহেতু পূর্বের ন্যায় বলবৎ রেখেছে, সেজন্য আমরা প্রাথমিকভাবে এই কর্মবিরতিটা স্থগিত করেছি। 3-4 মাস ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন করে ভিসা দিচ্ছে না কাতার। প্রবাসীরা বলছেন, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও সম্ভাবনাময় এই শ্রম বাজারটিতে ঢুকতে পারছে না বাংলাদেশিরা। কাতারে বাংলাদেশ দূতাবাস বলছে, কাজের চাহিদা কিছুটা কম থাকায় শ্রমিক নেওয়ার পরিমাণ কমেছে। তবে দ্রুতই আগের মতো স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রাষ্ট্রদূত। আকবর হোসেন বাচ্চুকের সাথে নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট। কাতার ভৌগোলিক অবস্থান, মজবুত অর্থনীতি আর ভূরাজনৈতিক কৌশল, নানা কারণে বৈশ্বিক সংকটে মধ্যস্থতায় এখন সবচেয়ে এগিয়ে কাতার। তেল সমৃদ্ধ এই দেশটিতে কাজ করছে প্রায় 5 লাখের মতো বাংলাদেশি। এই সংখ্যা কাতারের জনসংখ্যার চেয়েও লাখ দুয়েক বেশি। মূলত গেল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় একটা বড় অংশের বিদেশি শ্রমিক আসে দেশটিতে। তারপর থেকে ভবন বা অবকাঠামো তৈরি সহ অন্য কাজ কিছুটা কম। ফলাফল, আপাতত নতুন করে কাতারে যেতে পারছেন না বাংলাদেশিরা। এমনিতেই অঘোষিতভাবে আজকে 3-4 মাস বাংলাদেশিদের বিষয় বন্ধ এখানে কাতারে। যাও একটা দুটো হইতেছে, আমরা নিকট আত্মীয় স্বজন আনতে চাইতেছি। এটা নিয়েও বাংলাদেশ মেডিকেল সেন্টারে আমাদের অনেক হয়রানি করতেছে। অনেক বড় বড় প্রজেক্টের কাজ কাতারে এখনো চলমান। ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অদৃশ্য কারণে ভিসা বন্ধ। তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব, উনি যেন এই ব্যাপারে কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যান। দেশটিতে থাকা 5 লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোনো ঘোষণা জানে না তারা। আবার যখন কনস্ট্রাকশনের কাজগুলো ব্যাপক হবে, মার্কেটগুলো যখন আরো আধুনিকায়ন হবে, হচ্ছে অনেক, এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো অনেক হতে থাকবে। আপাতত একটু কম হচ্ছে না একেবারেই, মানে আমি ধরে নিচ্ছি যে শতভাগের পরিবর্তে এখন হয়তো 60 বা 70% হচ্ছে।
এবং অনেক দূরে গিয়ে আসছে। হয়তো আগামী দিনগুলোতে বছরের মধ্যেই হয়তো 100% নিয়োগগুলো সম্ভব হবে। পাশাপাশি কাতারে দক্ষ শ্রমিকের চাহিদা বরাবরই থাকবে জানিয়ে সেই শ্রমবাজারে কিভাবে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ সেই ভাবনার কথাও বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো এখানে আসার পরপরই আমরা যাতে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, বিশেষত ভাষার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, কম্পিউটিং এর ক্ষেত্রে এবং অন্যান্য যে সফটওয়্যার, এআই, এই সমস্ত বিষয়ে যদি আমরা প্রাথমিক ধারণাটাও তাদেরকে আমরা দিতে পারি, সেক্ষেত্রে এই শ্রমিকগুলো ভালো বেতনে চাকরি করতে পারবে। সেই 1976 সাল থেকে কাতারে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশিরা। 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে যে বিপুল পরিমাণ শ্রমশক্তির দরকার ছিল সেটি খুব স্বাভাবিকভাবেই এখন আর নেই, কিন্তু এখনো দেশটিতে কর্মক্ষম দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা। আর সেই বাজার দখল করতে হলে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শ্রমিক পাঠাতে হবে এ দেশটিতে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, দোহা, কাতার। চলতি মাসে সপ্তমবারের মতো স্বর্ণের দাম বেড়েছে। এ দফায় ভরিতে দাম বেড়েছে 1050 টাকা। তাতে ভালো মানের এক ভরি সর্বোচ্চ দাম বেড়ে হয়েছে 2,17,382 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে 7 বার দাম সমন্বয় করেছে জুয়েলার্স সমিতি। প্রতিবারই দাম বেড়েছে। তার মধ্যে 7 অক্টোবর দাম ভরিতে 2 লাখ টাকার মাইলফলকে পৌঁছায়, অথচ 26 মাস আগে দেশের সোনার দাম ছিল 1 লাখ টাকা ভরি। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় পতন ঘটেছে। শুক্রবার চীনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে 2% বেশি। তবে বিশ্ববাজারে পতন ঘটলেও দেশের বাজারে প্রভাব পড়েনি। এ দফায় রূপার দাম বাড়েনি। বর্তমানে 1 ভরি রূপার দাম 6,205 টাকা। চাঁদপুরে আগুনে পুড়েছে 8টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে সদরের বাগাতি চৌরাস্তা এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের 1 ঘণ্টা চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় 8টি দোকান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। দর্শক, এ ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।